গল্প হলেও সত্যি। এখানে গল্প কম, ঘটনা বেশি শোনানো হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনে যদি তোমার ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এরকম গল্প পাঠাতে চাইলে bengalibooth123@gmail.com-এ শেয়ার করো তোমার লেখা সেরা ইউনিক গল্পটি। চাইলে আমাদের ফেসবুক পেজেও জয়েন করতে পারো, ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকলো। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার বন্ধুরা, গল্প হলো সত্যির আর একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, জানি অনেকদিন ধরে গল্প আপলোড করা হয়নি, তার কারণ আমাদের এদিকে একটু ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় এবং আমারও কিছুটা শরীর খারাপ হয়ে যায়, গল্পগুলি আপলোড করা হয়নি। তবে হ্যাঁ, এখন থেকে গল্পগুলি বেশ ঠিকমতো সময়ে আপলোড করা হবে, তোমরা আর চিন্তা করো না। হ্যাঁ, তবে গল্পগুলি তোমাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি, আর লাইক টাইক করে দিও, কমেন্টও করে জানিও যে কেমন গল্প পছন্দ হলো বা আর কি গল্প তোমাদের ভালো লাগে। তো সেরকম গল্প করার চেষ্টা করব। তো চলো বাদ দাও, আজকে আর বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটির নাম ধানসিঁড়ির ঘাট এবং গল্পটি আমাদের লিখে পাঠিয়েছে সঞ্চারী ভট্টাচার্য। বাবা সন্তোষ, তোমাকে একবার দেউলটি যেতে হবে বাবা। আর যদিও জায়গাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কারণ তোমার প্রত্যন্ত গ্রামে যেতে হবে, তবুও তোমার সেখানে যাওয়াটা খুব জরুরি বাবা। আপু, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, একমাত্র তুমি পারো বাবা তাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতে। সন্তোষ রাজি হয়ে যায়। এখন দেউলটি যাওয়ার পালা। সদ্য ডাক্তারি পাস করেছে সে, তাই সিনিয়রের কথা মনে করা হয়তো তার সাধ্যে নেই। আচ্ছা, বেশ স্যার, আমি দেওলটি যাব। কলকাতা থেকে ট্রেন ধরে দেউলটি পৌঁছতে হবে। যদিও রাস্তাটা খুব বেশি নয়, তবুও তার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নিয়েছে সন্তোষ। কখন কোনটা দরকার পড়ে। ট্রেনটা ছেড়ে দিল। দেউলটি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তারপর কিছুটা পায়ে হাঁটা পথ, এরপর নদী পথে ওপারে যেতে হবে, এমনটাই সন্তোষকে জানানো হয়েছে। দেউলটি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। এমনিতে জায়গাটা শহরের মতো হলেও কলকাতা শহরের মতো এতটা আধুনিকও নয়। পায়ে হেঁটে এতটা রাস্তা যাওয়া হয়তো সন্তোষের পক্ষে সম্ভব হবে না, তাই সে ঠিক করলো একটা রিক্সা অথবা ভ্যান নিয়ে নেবে। ভ্যান পাওয়া না যাওয়ায় শেষ পর্যন্ত বেশ কিছুটা দূর হেঁটে গিয়ে একটা রিক্সা স্ট্যান্ড দেখতে পেল সন্তোষ। সন্ধে হয়ে যাওয়ায় রিক্সা দেখতে পাওয়া গেল না। হঠাৎ পিছনের দিক থেকে একজন হাঁক দিল সন্তোষকে। দাদা, আপনি কি কাউরে খুঁজতেছেন? এখানে কি নতুন এসেছেন নাকি? কারো বাড়িতে যাবেন? হ্যাঁ, আসলে আমি পেশায় একজন ডাক্তার, এদিকে এসেছি চিকিৎসার জন্য। ঠিকানাটা আমার ঠিক জানা নেই, তবুও এটুকু জানি যে নদী পেরিয়ে ওপারে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নদীর ঘাটে নিয়ে যেতে হবে আপনারে। আসুন,
আমার রিক্সায় চড়ে উঠুন। আসলে এই অঞ্চলটিতে রাত্রির দিকে রিক্সা ভ্যান কিছুই পাওয়া যায় না। যে যার নিজের বাড়িতে চলে যায় সন্ধ্যে 7টার পরেই। আমিও আমার বাড়ির দিকে ফিরতেছিলাম, হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল। আমার বাড়ি ওই পথে কি না? চলুন, যাবার পথে আমি আপনারে নদীর ঘাটে নামিয়ে দেব। চলুন, উঠে পড়ুন। সন্তোষ এদিকে উঠে পড়ল, রিক্সাও চলতে শুরু করলো। সারাদিন ট্রেনে আস্তে আস্তে বেশ ভালোই দখল সহ্য করতে হয়েছে সন্তোষকে। এবারে কোনো রকমের নদীপথে ওপারে পৌঁছে বিশ্রাম নিতে হবে, শরীর না হলে আর দিচ্ছে না যে। এমন সময় রিক্সা চালকটি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, ওপারে কি আপনি সেই দুস্থ লোকেদের চিকিৎসা করবার জন্য এসেছেন? জানা অনেকেই মরক লেগে মারা যাচ্ছে। কিসের থেকেই মরকটা লেগেছে সেই রোগের কারণটা এখনো কেউ ধরতে পারেনি। আপনি একটু সাবধানে থাকবেন বাবু, বড্ড বিপদসংকুল জায়গা ওটা। না না, সেসব ঠিক আছে, আমি আমার সাথে সমস্ত রকমের ওষুধপত্রই নিয়ে এসেছি, তুমি এত ভেবো না, তেমন কোনো বিপদ হবার সম্ভাবনা তো নেই। তখন রিক্সাওয়ালা রিক্সাটি থামিয়ে হঠাৎ করে সন্তোষের দিকে তাকালো। ভয়ের কারণ কি শুধু একটাই যে তা নয় বাবু? তার মানে তুমি কি বলতে চাইছো? একাধিক বিপদের সম্ভাবনা রয়েছে বুঝি? আসলে ব্যাপারটা হলো এই যে আমাদের এই অঞ্চলে হঠাৎ এক পিশাচের উপদ্রব শুরু হয়েছে। সবাই বলে নাকি সন্ধ্যের পরে সেই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, যাকেই হাতের কাছে পায় তাকেই শেষ করে ফেলে। এই কারণে সন্ধ্যের পর গ্রামের রাস্তায় কাউকে আর দেখতে পাওয়া যায় না। আমার আজকে একটু দেরি হয়েছে কিনা তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু আপনাকে এরকম অসহায় অবস্থায় দেখতে ফেলে যেতে মন চায়নি, তাই নদী ঘাটে অবধি আপনারে পৌঁছে দিয়ে গেলাম। তোমরা আধুনিক যুগের মানুষ হয়ে এখনো এসব কথায় বিশ্বাস করো? আমি একজন ডাক্তার, আমি বৈজ্ঞানিক যুক্তিতে বিশ্বাস করি। আমার কাছে এসব বিষয়ের কোনো অস্তিত্বই নেই। এগুলো শুধু মানুষের মনের বিকার এবং কুসংস্কারের দ্বারা তৈরি করা ভয় মাত্র। তুমি কি কোনোদিন পিশাচকে নিজের চোখে দেখেছো? সে কথা আমি কল্পনাতেও আনি না, কারণ তাকে একবার কেউ দেখে ফেললে সে আর তাকে ছাড়ে না। নদীর ঘাটে পৌঁছে গেল তারা। ঘাটে কোনো নৌকাও নেই। এমন অবস্থায় ওপারে যাওয়ার কাজ আরো কঠিন হয়ে গেল। রিক্সাওয়ালাটি বলল, দেখতেছেন বাবু, এই ঘাটে আর কেউ নেই, সব জায়গা কেমন যেন ফাঁকা হয়ে গেছে। এখনো সময় আছে, আমি আপনারে বলছি আপনি এখানে ফিরে যান, আপনার ওদিকে না যাওয়াই ভালো বাবু। সেসব এখন ভেবে আর কাজ নেই, যা কপালে আছে তাই হবে। আমাকে তো নিজের চাকরি বাঁচাতে হবে। আমি কলকাতা ফিরে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে যে। ওই যে বাবু, একজন আসছে নৌকা নিয়ে, মনে হয় এইদিকে আসছে। ও মাঝি, দাঁড়াও দাঁড়াও, আমার একটু দরকার আছে, আমাকে ওপারে নিয়ে যাবে? মাঝিটি থমকে দাঁড়ালো নৌকাটি নিয়ে। না বাবু, আমি ঘাটে নৌকা বেঁধে এবার বাড়ি যাব। অনেক রাতও হয়ে গেছে, আর তাছাড়া ওইদিকে অনেক ভয়ের কারণও আছে।
এই বড় এই পথে আর কেউ যায় না। আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন, সেটাই ভালো হবে। আমি তোমাকে অনেক টাকা দেব, আমাকে একটিবার ওপারে নিয়ে চলো। রাখার মনে বাবু, প্রাণের মোটাই বেশি। আপনাকে আমি নিয়ে গেলে হয়তো আর বেশি বাড়ি ফিরতে পারবো না। এরকম বলার কারণ কি? বললাম তো আমি তোমাকে অনেক টাকা দেব। তাছাড়া আমি তো রইলামই তোমার সাথে, তাহলে তোমার ভয়ের কি? আমি শহুরে মানুষ, আমার হয়তো এইসব বিষয়ের উপর বিশ্বাস নেই, কিন্তু আপনার গ্রাম বাংলার মানুষ, আমি আজও এসব বিষয়ে যথেষ্ট বিশ্বাস রাখি। না না, আপ করবেন, আমি এত রাতে আপনাকে ওই ঘরে কিছুতেই নিয়ে যেতে পারবো না। আপনি বরং অন্য কোনো উপায় খুঁজে নিন। সন্তোষ চাকরি যাওয়ার ভয় পেয়ে কাঁদতে শুরু করলো। সন্তোষের ওই বিমর্ষ মুখখানি দেখে মাঝির হঠাৎ মনে দয়া জন্মালো। সে হঠাৎ বলে উঠল, আচ্ছা আসুন বাবু, কিন্তু এটুকু জেনে রাখুন, কোনো বড় সড় বিপদ হলে কিন্তু আপকে দোষ দিতে পারবেন না। এক প্রকার নিজের প্রাণের মায়া ত্যাগ করে আপনাকে নিয়ে যাচ্ছে। মাঝির কাছ থেকে এই কথাগুলি শুনে সন্তোষের মনে একটু বল এলো। সন্তোষ ঠিক করলো আজকে যাই ঘটে যাক না কেন, ওপারে তাকে পৌঁছতেই হবে। সে মাঝিকে জোর গলায় বলল, তোমার কোনো চিন্তা নেই মাঝি ভাই, আমি তোমার সঙ্গে তো আছি। কোনো বিপদ হলে একসাথে না হয় দুজন মোকাবিলা করব। ওর কথাটা শুনে যদিও মাঝি একটু অবাক হলো, তবুও বলল, একা একা যাওয়ার থেকে কাউকে সঙ্গে নিয়ে যাওয়া অনেক ভালো। এতে হয়তো বিপদের আশঙ্কা অনেকটাই কমবে, কারণ শুনেছি সে নাকি মানুষকে একা পেলে তার উপরে অত্যাচার চালায়। আমাদের দুজনকে দেখলে হয়তো এগোতেও পারবে না। মাঝির কথাগুলি সন্তোষের কাছে এক প্রকার অবান্তর ও অযৌক্তিক বলে মনে হচ্ছিল। তবুও সে কিছু না বলে একটু হাসল। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে। হঠাৎ হারান মাঝি যত তাড়াতাড়ি পারে নৌকাটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ মেঘ গর্জে উঠল আকাশে। নদীতে জোয়ার থাকায় নৌকা চালাতে খুব কষ্ট হচ্ছিল। তাই হারান বলল, দেখছেন তো বাবু, কেন আপনাকে বারণ করেছিলাম এই পথে আসতে? এসবই হলো এই পিশাচের কাজ, সে সব করতে পারে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ হারান। প্রাকৃতিক দুর্যোগের থেকেও তো এমনটা হতে পারে। তুমি সাবধানে নৌকাটা চালাও। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের সাথে শুরু হলো প্রবল বৃষ্টি। এত জোরে বৃষ্টি পড়ছে যে খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারের মধ্যে দূরে কি রয়েছে তাও ঠিক ঠাওর করা যাচ্ছে না। এমন অবস্থায় দাঁড় বেয়ে নৌকা বয়ে নিয়ে যাওয়া প্রায় মৃত্যু সম। জলে জোয়ার থাকায় নৌকাটি দুলতে শুরু করলো। একটু অমনোযোগিতা দেখালে প্রায় জলে ডুবে মরতে হবে। হারান মাঝির মাথায় তখন হাত পড়ল। সন্তোষ দেখল হারান শুধু ঠাকুরের নাম জপ করছে আর কোনো রকমের দাঁতটা বয়ে নিয়ে চলেছে। হঠাৎ একটা ঘাটে এসে নৌকা গেল আটকে। জলের তোড়ে হাজার চেষ্টা করেও নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলো না। হারান মাঝি ক্লান্ত হয়ে পড়ল, তবু কোনো উপায় বার করতে পারল না। বৃষ্টির বেগটাও সে সময় একটু কমেছে, ঝড়ের দাপটাও
প্রায় অনেকটা কেটেছে। এখন খালি চোখে চারিদিকটা বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। সন্তোষ ঘাটে নেমে নৌকাটিকে হাত দিয়ে ঠেলে জলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না। অন্যদিকে হারান মাঝি ভয়ে ঠকঠক করে কাঁপছে। সন্তোষ সেটা দেখে বড্ড অবাক হলো। ও হারান মাঝি, কি হয়েছে বলো তো? তুমি এমনভাবে ভয় কাঁপছো কেন? তোমার চিন্তা কি? আমরা তো একটা ঘাটে এসে ভিড়েছি নাকি? এসো, নৌকাটিকে এখন বেঁধে রেখে আমরা বরং একটু ওই দিকে যাই। কাউকে জিজ্ঞাসা করে দেখি এখান থেকে মুকুন্দনগর যেতে কত সময় লাগবে। যদি আশেপাশে রাতে থাকার কোনো ব্যবস্থা হয়ে যায়, তাহলে তুমি আর আমি এখানে না হয় রাতটা কাটিয়ে দেবো কোনো রকমে। তারপর সকাল হলে আমরা আবার নৌকা নিয়ে বেরিয়ে পড়বো মুকুন্দনগরের উদ্দেশ্যে। এত রাতে আর নৌকা চড়ে না যায় ভালো। কি বলো হারান মাঝি? সন্তোষ লক্ষ্য করল হারান ঠকঠক করে কাঁপছে। কোনো রকমে ঘাটে উঠে সে সন্তোষকে উদ্দেশ্য করে বলল, দাদা বাবু, সর্বনাশ হয়ে গেছে। আমরা ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছি। আপনি হয়তো জানেন না এই জায়গাটির নাম ধানসিঁড়ির ঘাট। আর এর পাশেই রয়েছে ধানসিঁড়ি সেই কুখ্যাত শ্মশান, পিচাসের আতুর ঘর। সবাই বলে এখানে নাকি সে থাকে। আমরা এখানে কোনো বাসস্থান পাওয়া তো দূরের কথা, খাওয়ার জলটাও হয়তো পাবো না। তাড়াতাড়ি চলুন, আমাদের এখান থেকে পালাতেই হবে। কোথায় পালাবো? এত রাতে বললে হলো নাকি? পালাতে তো আমাদের হবে বাবু, না হলে কেউ প্রাণে বাঁচবো না। ওই যে ওই যে কারোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি? আপনি থাকলে এখানে থাকুন বাবা, আমি চললাম। আর এখানে এক মুহূর্ত নয়, ভূত। এই কথাটি বলেই হারান রুদ্ধশ্বাসে দৌড় লাগালো। সন্তোষ অনেকবার তাকে পিছন থেকে ডাকার চেষ্টা করলো, কিন্তু হারানের কোনো কথা কানেই গেল না। সে দৌড়ে এক নিমিষে অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেল। এদিকে সন্তোষ পড়ল মহাবিপাকে। এই অচেনা জায়গায় এখন সে একা। কোনো বিপদ হলে বাঁচাবার তো কেউই নেই। তবুও বুকে সাহস এনে সে শ্মশান ঘাটের দিকে চলতে থাকলো। সন্তোষের মনে হলো শ্মশানের ডোমরা তো অন্তত থাকবে, তাদের কুটিয়াতে কোনো রকমের রাতটা হয়তো কাটিয়ে দিতে হবে তাকে। কিছু দূর যেতেই সন্তোষ বড্ড অবাক হলো। চারিদিকে কোথাও শ্মশানের লেজ মাত্র নেই। বন জঙ্গলে ভরা একটি জায়গা। আরো কিছুটা এগোতে একটি কুঠির চোখে পড়ল। ওই ঘন জঙ্গলের মধ্যে, যেখানে কোনো মানুষই বলতে গেলে থাকে না, সেখানে এরকম একটা কুঠির কোথা থেকে আসলো? সন্তোষের ভয়টা হঠাৎ বেড়ে গেল। তবুও কুঠিরের সামনে গিয়ে সে দাঁড়ালো। ভাবলো একবার কুঠিরের দরজাটায় ধাক্কা দেবে, যদি ভিতরে কেউ থাকে। কুঠিরের কাছে যেতেই সন্তোষের বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। তবু কোনো রকমে বুকে বল নিয়ে সে দরজায় ঠক ঠক করতে যাবে, এমন সময় লক্ষ্য করলো ঘরের ভিতর থেকে এমনিতে কেউ একজন বেরিয়ে এলো। আপনি কে? আপনাকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি। লোকটির পরনে ধুতি আর ঢলঢলে একটি ফতুয়া। যদিও সেগুলি সবই ময়লা, নিজের প্রতি বিন্দুমাত্র যত্নশীল লয় লোকটি, তা দেখিয়ে বোঝা গেল। লোকটি এক দৃষ্টিতে সন্তোষের দিকে তাকিয়ে আছে। সন্তোষের এই বিষয়টি চোখে পড়লেও কোনো রকমের সাহস সঞ্চয় করে সে বলল, হ্যাঁ দাদা, আপনি ঠিকই ধরেছেন।
আমি এই গ্রামে নতুন এসেছি। আসলে পেশায় আমি একজন ডাক্তার। মুকুন্দনগরে যাবার উদ্দেশ্যে নদীপথে পাড়ি দিয়েছিলাম, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টির জন্য নৌকাটিকে রাস্তায় থামিয়ে দিতে হলো। এত রাতের অন্ধকারে মাঝি আর মুকুন্দনগর যেতে সাহস করলো না। ধানসিঁড়ির ঘাটে এসে নৌকাটি গেল আটকে। তাই অগত্যা নৌকাটিকে ঘাটে বেঁধে আমি এদিক ওদিক ঘুরছিলাম একটু আশ্রয়ের উদ্দেশ্যে। কিছুটা দূর আসতেই আপনার কুটিরটিও নজরে পড়ল। তাই ভাবলাম একবার এদিকটা এসে একটু খোঁজ করে দেখি। তা বাবু, আপনার সাথে সেই মাঝিটি কোথায়? না, মানে আসলে আসলে কি আমাকে বিশ্বাস করে বলতে পারেন? আসলে মাঝি বলছিল এদিকটা নাকি ধানসিঁড়ি শ্মশান ঘাট। আরও একটা অবান্তর কথা বলছিল সে। আর কি বলছিল সে? না, থাক, ছাড়ুন না, এমন কিছু নয়। পিশাচের কথা বলছিল কি? আপনি কি করে জানলেন? আমি জানি না, আসলে আন্দাজ করে বলছি আপনাকে। সকলের মনের মধ্যে একটা ভয় রয়েছে তো, গ্রামের মধ্যে নাকি পিশাচ বেরোয় রাতের অন্ধকারে। সেই ভয়তেই তো রাত নামার পরে আর কেউ রাস্তায় বেরোতে চায় না। এই দেখুন না, আমিও কুটিরের দরজা বন্ধ করেই বসে আছি। আপনার পায়ের আওয়াজ পেয়ে হঠাৎ দরজাটা খুলে দেখলাম। কেন, আপনার ভয় করলো না? আমার বদলে যদি পিশাচ আসতো? আসলে গ্রামের সকলে বলে পিশাচ নাকি নিঃশব্দে আসে আর পায়ের আওয়াজ পাওয়া যায় না। আপনি যখন আসছিলেন তখন আপনার পায়ের আওয়াজ আসছিল, তাই সেই ভয়টা মনের মধ্যে আসেনি। যাক, বাইরে দাঁড়িয়েই থাকবেন নাকি ভিতরেও আসবেন? হ্যাঁ হ্যাঁ, চলুন ভিতর গিয়ে বসি। আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি। সেই ট্রেন থেকে নামার পরে হেঁটেই চলেছি। তারপর কোনো রকমে একটা রিক্সা করে নদীর ঘাটে পৌঁছে একটি নৌকা পাই। নৌকার মাঝিকে অনেক কষ্টে রাজি করিয়ে মুকুন্দনগরে যাওয়ার ব্যবস্থা করেছিলাম, তাও সফল হলো না। পথের মধ্যে প্রবল ঝড় বৃষ্টিতে অর্ধেক পথ এসেছি, মাঝি গেল পালিয়ে, আর আমি পড়ে রইলাম একা। বুঝলাম, কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি এখন আমার কুটিরেই রয়েছেন। এই কুটিরে আপনি সুরক্ষিত। আপনি কি কিছু খাবেন? না না, আপনাকে ব্যস্ত হতে হবে না। আমি সঙ্গে করে খাবার নিয়ে এসেছি। একটু বিশ্রাম নিয়ে আমি খেয়ে নেব। আচ্ছা, বেশ, তাই হবে। আচ্ছা, আপনি কি এখানেই একা থাকেন? এরকম একটি নির্জন জায়গায় আপনার ভয় করে না? পিশাচের আতঙ্কে তো গোটা গ্রামই প্রায় আতঙ্কিত দেখলাম। আপনার প্রাণের ভয় নেই? প্রাণের ভয় নেই বললে ভুল হবে বাবু, কিন্তু রাতের পরে আমি আর কুটিরের বাইরে তেমন বেরোই না। সেই কারণেই পিশাচের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও একটু হলেও কম। আচ্ছা, আপনার ঘরের মধ্যে তো তেমন কিছু নেই। একটি খাট, একটি টেবিল আর চেয়ার। খাবার দাবারেরও তো কোনো ব্যবস্থা নেই। রান্না বান্না করবার তো কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। তাহলে আপনি এখানে কিভাবে থাকেন? আসলে বাবু, আমি দিন আনি দিন খাই। যখন পকেটে যেমন পয়সা থাকে তেমন ভাবেই খাওয়া দাওয়া করতে হয়। বাজার দোকান সেই বুঝেই করি। কখনো কখনো হাত পেটা খেয়েই থাকতে হয়, আবার কখনো বা খাবারই জোটে না। লোকটার কথাগুলি শুনে সন্তোষের খুব খারাপ লাগলো। সন্তোষ ভাবল লোকটির কতটা কষ্ট। এরকম একটা নির্জন জায়গায় একা একা সে থাকে,
অথচ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না। আচ্ছা, এই পিশাচের ব্যাপারটা কি বলুন তো? সবাই দেখলাম ভয়েতে একবারে তটস্থ হয়ে আছে। আপনি শুনবেন তার কথা? সন্তোষ লক্ষ্য করল লোকটির চোখে মুখে এক অদ্ভুত আনন্দ, যেন সে নিজের পরিচিত কারুর কথা শুনেছে। হ্যাঁ, আমার শুনতে কোনো আপত্তি নেই। আমার একটু জানতে ইচ্ছাও করছে বই কি। বেশ তো, তবে শুনুন। অনেক দিন আগে এই গ্রামে কিরীটিচরণ নামে এক তান্ত্রিক থাকতেন। তিনি তন্ত্র সাধনায় বেশ পারদর্শীও ছিলেন। ভূত প্রেতের আড্ডাস্থল ছিল তার বাসভূমি। ওখানে বসে তিনি তার তন্ত্র সাধনার সমস্ত কাজ করতেন। এমনটাই শোনা যায়। তিনি সকলকে তন্ত্রবিদ্যার জ্ঞান শেখাতেন না। খুব কম সংখ্যক মানুষই তার সান্নিধ্যে এসে তন্ত্র সাধনার সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারত। এদিকে দিলীপ নামে একটি ছেলে ঠিক করলো সেই কিরীটিচরণের কাছ থেকে তন্ত্র সাধনা শিখবে। সে তন্ত্র সাধনা শেখার জন্য প্রায় কিরীটিচরণের কাছে যেতে লাগলো। কিন্তু কিরীটিচরণ তাকে তন্ত্রবিদ্যা শেখাতে রাজি হলেন না। দিলীপ ছেলেটি ছিল খুব জেদি। সে একবার কোনো কিছু শিখবে এমন মনস্থির করে ফেললে সে সেটি শিখেই ছাড়ত। আর তন্ত্র সাধনা শিখতে পারাটাই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য। একদিন যখন কিরীটিচরণ মড়ার উপর বসে সাধনা করছিলেন, সেই সময় দিলীপ লুকিয়ে সেই ব্যাপারটি দেখতে থাকে। হঠাৎ দিলীপ দেখতে পায় কিরীটিচরণ এক পিশাচকে আহ্বান করে সব দেহের মধ্যে প্রবেশ করালেন। তারপর মৃতদেহটি হঠাৎ তার সামনে উঠে দাঁড়ালো। এরপর কিরীটিচরণ তাকে নির্দেশ দিলেন কিছু কাজ করবার জন্য। দেহটি চলে গেলে কিরীটিচরণ আবার চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পরে দিলীপ লক্ষ্য করল মৃতদেহটি আবার ফিরে এসে স্বস্থানে শুয়ে পড়ল। সমগ্র বিষয়টাই মন্ত্র বলের দ্বারা করলেন কিরীটিচরণ। কিন্তু তিনি কি মন্ত্র উচ্চারণ করলেন সেটি শোনা দিলীপের পক্ষে আর সম্ভব হলো না। দিলীপের পায়ের শব্দ শুনতে পেয়ে কিরীটিচরণের ধ্যান ভঙ্গ হয়ে গেল। কিরীটিচরণের অনুমতি ব্যতীত তার যজ্ঞস্থলে সকলের প্রবেশ নিষিদ্ধ ছিল। সেখানে দিলীপ এরকমভাবে লুকিয়ে লুকিয়ে তার তন্ত্রবিদ্যা শিখছে দেখে কিরীটিচরণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেলেন। সেদিন তিনি দিলীপকে অভিশাপ দিতে পারতেন, কিন্তু ক্ষমা করে দিলেন। দিলীপ প্রাণ বাঁচিয়ে কোনো রকমে ফিরে গেল। কিরীটিচরণের দিলীপকে ছেড়ে দেওয়ার পিছনে একটি বিরাট কারণ ছিল। কিরীটিচরণ জানতেন দিলীপ পিশাচকে দেহের মধ্যে প্রবেশ করানোর মন্ত্র জানলেও পিশাচকে দেহ থেকে মুক্ত করার মন্ত্রটি সে জানতে পারেনি। এটি অধরাই থেকে গেছে। ফলে দিলীপের শিক্ষা সম্পূর্ণ হয়নি। তাই সে কোনোদিনই এই তন্ত্রবিদ্যা শিখে উঠতে পারবে না। কিন্তু দিলীপ হার মানল না। সে যতটুকু শিখেছে সেই দিয়ে সে মহান তান্ত্রিক হয়ে উঠতে পারে এমনটাই ছিল তার ধারণা। একদিন সে তন্ত্র সাধনা করবে মনে করে ধানসিঁড়ির শ্মশান ঘাটে উপস্থিত হলো। ধানসিঁড়ির শ্মশান ঘাটে বসে সাধনায় মন দিল দিলীপ। সে পিশাচকে ডাকার মন্ত্র পড়তে শুরু করলো। এক নাগারে মন্ত্রটি 1000 বার পাঠ করবার পরে সে পিশাচের দেখা পেল। পিশাচকে চোখের সামনে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। পিশাচের ভয়ঙ্কর চেহারার দিকে তাকিয়ে তার বুকের রক্ত শুকিয়ে গেল। কিন্তু তবুও সে পিশাচকে আদেশ দিল তার জন্য মরদেহ তুলে আনতে। পিশাচের আগমনের পরে তাকে দিয়ে নিজের কোনো কাজ সিদ্ধ করাতে হয়। এরপর আবার তাকে মন্ত্র বলে মুক্তি দিতে হয়। পিশাচ মরদেহ সংগ্রহ করে আনলো।
সেই সময় দিলীপের আনন্দের সীমা রইল না। সে ভাবল তার তন্ত্র সাধনা সম্পূর্ণ হয়েছে। এবার পিশাচ তার কাছে অনুমতি চাইল, কিন্তু পিশাচকে মুক্ত করার মন্ত্রটি পড়বার সময় অর্ধেক পড়ে বাকিটা ভুলে গেল দিলীপ। আর ঠিক সেই সময় সর্বনাশ ঘটে গেল। পিশাচকে ডাকার পরে তাকে যদি কোনো তান্ত্রিক মুক্ত করতে না পারে, তাহলে পিশাচ সেই তান্ত্রিকের শরীরে প্রবেশ করে যায় আর তাকে মেরে তার দেহ ধারণ করে নেয়। দিলীপের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। পিশাচকে সে মুক্ত করতে পারেনি, আর পিশাচ তার শরীরে প্রবেশ করে তাকে সেই মুহূর্তে মেরে ফেলে ও তার দেহ ধারণ করে। পিশাচকে কোনো না কোনো দেহ আশ্রয় করেই বাঁচতে হয়, তাই দিলীপের দেহে সে প্রবেশ করে যায়। তারপর থেকে দিলীপের আত্মায় পিশাচ হয়ে ঘুরে বেড়ায় এই গ্রামে, এমনটাই সকলে বলে বেড়ায়। লোকটির কথা শেষ হওয়া মাত্রই সন্তোষের হঠাৎ করে প্রচণ্ড কাশি শুরু হলো। সেই কাশি কিছুতেই থামতে চায় না এমন। তখন লোকটি বলল, আপনার জলের প্রয়োজন, দাঁড়ান, আমি জল নিয়ে আসছি আপনার জন্য। এই বলে লোকটি জল আনতে গিয়ে দেখল কলসিতে এক ফোঁটাও জল আর অবশিষ্ট নেই। তখন সে সন্তোষকে বলল, দাদা, আপনি একটু বসুন, আমি যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না। সামনে একটা পাতকুয়ো আছে, সেখানে খাবার জল থাকে। আমি কুয়ো থেকে জল তুলে নিয়ে তারপরে আপনার জন্য দেব। অপেক্ষা করুন আপনি আমার জন্য, আর আমি না ফেরা পর্যন্ত বাইরে বেরোবেন না, কেমন? লোকটির কথায় ঘাড় নাড়ল সন্তোষ। লোকটি ঘরের বাইরে গেল জল আনতে। বেশ কিছুটা সময় কেটে গেল এভাবে। লোকটির কোনো খোঁজ খবরই নেই। এমন সময় কেমন একটা অদ্ভুত শব্দ কানে এলো সন্তোষের। মনে হলো যেন কিছু একটা এগিয়ে আসছে কুঠিরের দিকেই, কিন্তু পায়ের কোনো শব্দ শোনা যাচ্ছে না, অথচ কারোর উপস্থিতি স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। চাঁদের স্নিগ্ধ আলোয় যেটুকু চোখে পড়ল সন্তোষের, তাতে সে দেখল প্রকাণ্ড লম্বা দুটি পায়ে কেউ এগিয়ে আসছে কুঠিরের দিকে। তার হাত, মুখ কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু পাগুলো দেখা যাচ্ছে। তারপর কুঠিরের দরজা হঠাৎ করে খুলে গেল। ভয়তে সন্তোষের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে দেখল কুঠিরে প্রবেশ করল সেই অজ্ঞাত পরিচয় লোকটি। সন্তোষ অবাক হয়ে গেল। এতক্ষণ তাহলে সে যাকে দেখছিল, এই ব্যক্তি কি সেই? হঠাৎ লোকটা বলল, আপনি ভয় পেলেন নাকি? কিছু দেখেছেন বুঝি? সন্তোষ ভয়েতে কোনো উত্তর দিতে পারল না। সে বলল, না না, তেমন কিছু না, আমাকে একটু জল দিন। লোকটা একটা পাত্র নিয়ে এসে জল খেতে দিল তাকে। জলটা খাওয়ার সময় জলের মধ্যে সন্তোষ লক্ষ্য করলো কারোর প্রতিচ্ছবি। ভয়ঙ্কর দেখতে একটা মুখ, লম্বা হয়ে উঠে গেছে, একেবারে আকাশ স্পর্শ করেছে এমন, অথচ সামনে লোকটায় দাঁড়িয়ে রয়েছে তার। দুটো লোকের উপস্থিতি সম্ভব নয়, তাহলে কি এই লোকটাই সেই পিশাচ? ভয়েতে সন্তোষের হাত পা ঠান্ডা হয়ে গেল। কোনো রকমে জলটা খেয়ে পাত্রটা লোকটার হাতে দেওয়ার সময় তার পায়ের দিকে সন্তোষের চোখ পড়ল। সন্তোষ দেখল লোকটার পায়ের পাতাগুলো উল্টো।
এবার আর তার বুঝতে কোনো অসুবিধা রইল না যে এই সেই পিশাচ। সেই জন্যই সে এত কিছু জানে, কিন্তু এখন এখান থেকে পালাতে না পারলে যে মৃত্যু অবধারিত। লোকটিকে আর কিছু না বলে নিজের সরঞ্জামগুলো সঙ্গে নিয়ে দৌড়তে শুরু করলো সন্তোষ। স্পষ্ট শুনতে পেল কেউ এগিয়ে আসছে তার দিকে। পিছনে পড়েছে সে। খুব জোরে অট্টহাসির শব্দ আসছে। কিছুটা দূরে আসার পরে সন্তোষের চোখে পড়ল কিছু একটা জ্বলছে দাউ দাউ করে। আরও কাছে আসতেই সে দেখলো একটি শ্মশানের মধ্যে দাঁড়িয়ে আছে, আর চারিদিকে শবদাহ জ্বলছে। সেই কুঠিরটিও আর চোখে পড়ছে না। চারিদিকে ফাঁকা আর ভয়ঙ্কর সমস্ত আওয়াজ আসছে। কি যেন লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে তার দিকে। কোনো দিকে আর না তাকিয়ে রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করলো সে। দৌড়তে দৌড়তে সন্তোষের মনে পড়লো হারান মাঝির কথা। হারান মাঝি যা বলেছিল, এই সেই ধানসিঁড়ির শ্মশান ঘাট, আর এই হলো সেই পিশাচ যা নাগাল থেকে কোনো রকমের প্রাণে বাঁচিয়ে বেরিয়ে আসতে পেরেছে সে। অন্ধকারের মধ্য দিয়ে দৌড়তে দৌড়তে এসে হঠাৎ একটা জায়গায় পা আটকে হুমড়ি খেয়ে পড়ে যায় সন্তোষ। মাথায় খুব জোরে চোট লাগে তার। তারপর আর কিছু মনে নেই, অচেতন হয়ে পড়ে সে। সকালে জ্ঞান ফিরলে সে দেখে কিছু গ্রামবাসী তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। নদীর ঘাটের কাদামাটি সারা গায়ে লেগে তার। উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্তটুকু তার নেই। সবাই মিলে ওকে ধরে ধরে নিয়ে যায় একটা বাড়িতে। সেখানে একটা বিছানায় শুয়ে দেয় ওরা সন্তোষকে। সন্তোষের মুখ থেকে তখন কোনো কথাই বেরোয় না। ওরা সন্তোষের কাছে ওর পরিচয় জানতে চাইলে সে জানায়, আমার নাম দিলীপ, আমি গাঁয়ের ওই প্রান্তে থাকি, পেশায় একজন তান্ত্রিক। কথাটি বলা শেষ করেই অদ্ভুতভাবে লোকগুলোর দিকে তাকিয়ে হাসতে থাকে সে। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর পরের গল্পটি কেমন চাও সেটাও জানিয়ে দাও। তোমার জানা বেস্ট গল্পটি চাইলে পাঠাতে পারো আমাদের ইমেলে, যেটা ডেসক্রিপশানে দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, ভালো রাখো। গুড বাই।